জীবন বড্ড অনিশ্চিত। যে কোনো সময় যে কোনো ঝড় আমাদের জীবনটাকে তছনছ করে দিতে পারে। আমরা কি তৈরি সেই সমস্ত ঝড়ের মোকাবিলা করতে? নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবনযোদ্ধার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বারবার করে আপনাদের এই কথাই বলতে চলে আসি প্রতিদিন যে জীবনটা হেরে যাবার নয়। যত ঝড় যত প্রতিবন্ধকতাই আসুক জীবনে, আমরা তার বুক বেঁধে মোকাবিলা করব নিজের উপর আস্থা রেখে। প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও একজন বিশেষ অতিথি রয়েছেন, যিনি তার জীবনের সত্যিটুকু আপনাদের সকলের কাছে আজ তুলে ধরবেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রীমতী রেখা ভট্টাচার্য। আলাপ করে নেব আজকে তার সঙ্গে। নমস্কার দিদি। নমস্কার, ধন্যবাদ। রেখাদি, অনেকদিন পরে এভাবে মুখোমুখি বসা, কিন্তু অন্য একটা পরিচয়ে। আজকে তুমি আমাদের মঞ্চে একজন জীবন যোদ্ধা হিসেবে যোগদান করেছো। কেমন সে অনুভূতি, কেমন লাগছে তোমার? ধন্যবাদ। এই নারীকেন্দ্রিক মঞ্চে আমাকে জীবন যোদ্ধা হিসাবে আমন্ত্রণ করার জন্য আমি অনেক আপ্লুত। আমরাও। আমার এই নারীকেন্দ্রিক মঞ্চে আমাকে জীবন যোদ্ধা হিসাবে ডেকে দেওয়ার জন্য আমার হৃদয় ভরে গেছে। আমাদেরও। আমরা শুনবো আজকে তোমার কথা এবং আমরা জানাতে চাইবো তোমার জীবনের কাহিনী আমাদের দর্শক বন্ধুদের। তাহলে একটু শুরু থেকে শুরু করি। প্রত্যেকটা মানুষেরই তো লড়াই এক এক রকমের হয় এবং এক এক রকম পরিস্থিতিতে সেই যুদ্ধগুলো তাকে করতে হয়। তোমার কি মনে হয়, তোমার কবে থেকে সেই যুদ্ধের শুরু? জীবনটা তো শুরু হয় যুদ্ধ দিয়েই। প্রত্যেক নারীকেই জীবনে যুদ্ধ নিয়েই, প্রত্যেক নারীর জীবনেই যুদ্ধটা একটা আসে। আমার তো ছোটবেলা থেকেই যুদ্ধ শুরু হয়েছিল। সেটা কিভাবে আমাদের যদি আমি মানে আমার বাবা, আমরা একটা মধ্যবিত্ত পরিবারে বিলং করেছি। আমরা অনেক ভাই বোন, 5 বোন 2 ভাই। তাই বড় দিদিরাও আছিল, বড় দিদিরাও যেমন যুদ্ধ করেছে জীবনে, আমাকেও করতে হয়েছে। বড় দিদিদের এই জন্যই আমাদের বাবা পড়াশোনা, তারপর এই অন্য পড়াশোনার জন্য তো বাবা আমাদের কোনোদিনও কোনো কিছু অভাব রাখেনি, কিন্তু আমরা এই অন্য কাজেও তো অন্য কিছুতেও তো আমাদেরকে মেয়েদেরকে অনেক কিছু খরচা করতে হয়। তাই আমাদের দিদিরা বিয়ে হয়ে যাওয়ার পরে আমার ছোট 2 বোন ছিল, সেই 2 বোনের জন্য আমাকে অনেক ছোট থেকে ক্লাস 8 থেকে আমাকে টিউশন করতে হয়েছিল। মানে তুমি তাদের জন্য, এটা খুব সুন্দর জিনিস যে তুমি অন্য তোমার বন্ধু বলছি বোনেদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তুমি মানে তোমার সেই টিউশনের খরচা বা সেইটুকু, মেয়েদের তো অনেক কিছু দরকার না, এরকম কিছু স্মৃতি মনে পড়ে যেটা দিয়ে তুমি তোমার টিউশনের টাকা দিয়ে বা সেটুকু দিয়ে তুমি তোমার বোনেদের জন্য কিছু কিনে দিয়েছিলে, সেরকম কিছু মনে পড়ে? যেমন আমার বোন, আমার পরের বোন খুব ভালো সেলাই করতে জানে, সেলাইতে খুব ভালো, গান বাজনা, আমরা ছোটোর থেকেই সব বোনরা একটু গান বাজনা জানি। আমরা যদিও শিখিনি সেভাবে, কিন্তু আমরা গান বাজনা করি। আমাদের মানে ইনবর্ন মামার বাড়ি একটু গান বাজনা জানতো বলে, মাও খুব ভালো গান করতো, তাই আমরা একটু করেছিলাম। সবাই চিনতো আমাদের ওই গান বাজনার জন্য। জাগিরোড, আমি একটা খুব ছোট্ট জায়গার মেয়ে, জাগিরোড একটা ছোট কালচার জায়গার মেয়ে। যাই হোক, ওখানে বোন খুব ভালো সেলাই করতে বলে আমি ছোট বোনকে নাচ শিখিয়েছিলাম, আর আমার পরের বোনটাকে আমি সেলাই শিখিয়েছিলাম। এটা আমার টাকা দিয়ে সব হয়েছিল। আমি মানে টিউশন করে, তখন অবশ্য টিউশনের ফিস অনেক কম ছিল, তাও অনেক টিউশন করতাম বলে হয়ে যেত। দিদি, আমরা শুনলাম যে তুমি কি করে তোমার ছোট বোনেদের তোমার নিজের টিউশনির টাকা জমিয়ে তাদের জীবন গড়তে সাহায্য করেছো। তারপরেও জীবন এগিয়ে গেছে, সেখানে তোমাকে কোন যুদ্ধের মোকাবিলা করতে হয়েছে? প্রথমত তোমার জীবনটা যখন পাল্টে গেল, মানে তোমার বিবাহ জীবনের কথা বলছি, সব মেয়েদের জীবনেই এটা একটা অন্য ফেজ, তো সেটা তোমার কাছে কেমন ছিল? হ্যাঁ, আমার তো তারপরে আমি আবার চাকরিও করেছিলাম মরিয়নিতে। চিনো তো, মরিয়নি বলে একটা জায়গা আছে, ওখানে আমি একটা স্কুল টিচার প্লাস হোস্টেল সুপার ছিলাম। সেটা করেও আমি বেশ সাহায্য করেছি ওদেরকে। তারপর তো আমার বিয়ে হয় যথারীতি, আমার বাবা বলেছে বিয়ে দিবে। বিয়ে হয় 96-এ ডিসেম্বরের 14 ডিসেম্বর আমার বিয়ে হয়। 14 বছরের বয়সে বড় একজন
লোকের সাথে আমার বিয়ে হয়, কিন্তু সে এত ভালো ছিল, চিন্তার বাইরে, এরকম মানুষ হয় না, খুব ভালো ছিল, উনি আমার একদম শক্তির উৎস ছিল। বিয়ে হয়ে এসেও আমি 14 বছরের মানুষটাকে কিন্তু ভাবিনি যে উনি আমাকে মানে আমার কোনো ফিল হয়নি উনাকে মানে করতে কখনো ভালোবাসতে মনে হয়েছে উনি কি মনে বন্ধু হিসেবে ছিলেন তোমার কাছে নাকি অভিভাবক হিসেবে ছিলেন? হ্যাঁ না কোন রূপে তাকে হ্যাঁ বেশি উনি আমার পেয়েছো? একটু অভিভাবকই ছিল, বন্ধুর থেকে অভিভাবক মতোই ছিল উনি। আমি যেহেতু ওনার থেকে একটু বড়ই ছিল, উনি আমার থেকে একটু বড়ই ছিল, কোনো কিছু মানে ভাবতো তো পারবে না, করবে না, এই জন্য কোনো মানে দায়িত্বই খুব আমাকে সেভাবে আগলে রাখতেন। রাখতো, সবসময় আগলে রাখতো। তবে হ্যাঁ, উনি যখন দেখলেন আমি এত গান টান ভালোবাসি, তখন উনি আমাকে 97-এ দিলীপ শর্মার কাছে গান বাহ, শিখতে তুমি দিয়েছিলেন। দিলীপ শর্মার কাছে দিলীপ গান শর্মার শিখেছো? কাছে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছি, বাহ। ওখানে গান শিখতে দিয়েছিল। সেটাতেও আমার বাড়ির খুব আপত্তি ছিল। আমারও মানে বিয়ের পরের আমার ভীষণ বেশি সংগ্রাম শুরু হয়েছিল, যেটা মানে আমি শ্বশুরবাড়ি এসে বুঝলাম এরা তো একটা অন্য জগতের লোক, আমার মতো লোক না এরা। আমি তো খোলা মনের মানুষ, যদিও ছোট্ট জায়গার মেয়ে, কিন্তু আমার মনে কোনো হিংসা বিদ্বেষ কিছু ছিল না, কারোর সম্বন্ধে কিছু বলা টলা কিছু ছিল না। কিন্তু ওরা দেখলাম লোককে খুব বাজেভাবে গালাগাল করে। আমার শাশুড়িও সেরকম ছিল না, সেরকম ছিল উনি। আমার শ্বশুরমশাই খুব ভালো ছিল, উনি আমার গানকে খুব অনুপ্রেরণা করেছে গান শিখতে। আমি এরকম অনেক গান টান গিয়ে অল ইন্ডিয়া এই মিউজিক অ্যান্ড আর্ট কম্পিটিশনে ওখানে জ্যোতিসঙ্গীত গিয়ে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম স্পেশাল গ্রুপে। সেখানে আমার পরিবার খুব, শ্বশুরমশাই খুব খুশি হয়েছিল। কিন্তু ওরা সেরকম হয়নি, ওরা আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে যেত সবখানে, এটাতেও ওনাদের খুব আপত্তি ছিল। ওনাদের বলতে তোমরা কি মানে যৌথ শ্বশুর শাশুড়ি পরিবারে আমার, ছিলেন? হ্যাঁ যৌথ। এখানে এসেও দেখছি এটা সংগ্রাম, এই জন্যই বলছি, এখানে এসেও দেখছি আমার মানে ননদরা 4 জন, 2 বোনের বিয়ে হয়ে গেছে, প্রথম আর তৃতীয় জনের বিয়ে হয়েছে, দ্বিতীয় আর চতুর্থ জন রয়ে গেছে। তো ওদেরকে আমার সেখানে মানে বড় বউ ছিলাম, হাজব্যান্ড সবচেয়ে বড় ছিল, তাই আমাকে সেই সূত্রে দায়িত্বটা অনেক বেড়ে গেছে। সেই দায়িত্ব থেকে অনেক ওদেরকে বিয়ের জন্য অনেক দৌড়াদৌড়ি করে ওদেরকে বিয়ে দিতে হয়েছে আমার। কারণ হ্যাঁ, এটা একটা দায়িত্ব। তার ব্রাহ্মণের তো জানোই ছেলের পাওয়ার খুব দুষ্কর হয়ে যায়, তাই যে কোনো প্রকারে আমি ওদেরকে বিয়ে দিতে পেরেছিলাম। এটা তো একটা বিরাট সংগ্রাম ছিল। এইভাবে করেই আমার কেমন করে যে 25টা বছর পার হয়ে গেলো জানলামই না। তারপর তো 99-এ আমার ছেলের জন্ম হলো, 19-এর ছেলে, তারপর তো ছেলের সঙ্গে দৌড়াদৌড়ি, ছেলেকে পড়াশোনা করা, সাংসারিক জীবনে পুরো ঢুকে গেলাম। বাইরের জগৎটা মানে সেভাবে না, হ্যাঁ সংসার করছি, কিন্তু তার মধ্যে উনি যেহেতু আমার খুব সাপোর্টে ছিল, তাই আমি জনমত বলে একটা প্রতিষ্ঠানে জয়েন করেছিলাম। সেখান থেকে আমাকে সবাই চিনেছে, আমি অনেক জায়গায় গানও গিয়েছি। এভাবে করে আমি কিন্তু গান করেছি, কিন্তু সাংসারিক সম্পূর্ণ কাজকর্ম সামলিয়ে তারপরে গান করতে পেরেছি। তারপরে সব করে তোমার একটা ভালো লাগার জায়গা, যেখানে গেলে আমার খুব ভালো লাগে। তোমার স্বামী তোমাকে সহযোগিতা করেছে, খুব সহযোগিতা করেছে। এটা আমি বলবো না, যেখানে গেছে উনিও গেছেন, কোনো জায়গায় উনিও গেছেন, অনেক জায়গায় পরিবারের বাকিরা বিরূপ থাকলেও হ্যাঁ স্বামী ভালো ছিল বলে, স্বামী ছিল বলে সহযোগিতা সব করতে পেরেছি। কিন্তু হঠাৎ করে আবারও একটা ঝড় এসে গেল। আমরা সেই ঝড়ের কথাই দিদির থেকে শুনবো, কিন্তু এখনই আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। দর্শক বন্ধুরা, কি সেই ঝড় আমরা ফিরে এসে বলছি। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও একটা বিরতির পরে। আমরা বলছিলাম একটা ঝড়ের কথা। দিদি, কোভিড এমন একটা সময় আমাদের জীবন থেকে অনেককে ছিনিয়ে নিয়েছে, এবং এই কোভিডই তোমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটিকে ছিনিয়ে নিয়েছিল। সেটা কি করে ঘটলো, মানে ওই সময়টা তুমি কি করে মোকাবিলা করলে? সেটা একটা ভয়ঙ্কর ঘটনা। কোভিড সত্যি আমার জীবনকে একদম পুরো তছনছ করে দিল। কোভিড তো দেখুন সবারই হয়েছে, সেটা তো সবাই পেরিয়ে যেতে পারেছে, কিন্তু আমার হাজব্যান্ড পারলো না আর কি। উনি একটু রেস্ট্রিকশনেই থাকতো, ওনার একটু সুগারও ছিল। তো উনি কিছুদিন ধরে দেখতাম 2020-এর নভেম্বরের লাস্ট দিক থেকে ওনার একটু জ্বর হতে লাগলো। আমি ওনাকে বললাম যে তোমার জ্বর হচ্ছে, চলো ডাক্তারের কাছে। উনি যেহেতু আমার কথা শুনতেন না, উনি গেলই না, বলে না আমি যাব না, হবে ঠিক হয়ে যাবে।
তারপর তো ওনার আস্তে আস্তে একটু কাশি হলো, আমি জোর করেই একরকম জোর করেই ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। উনি যেহেতু রেলের কর্মচারী, বলছে রেলের হসপিটালে যাব। রেলের হসপিটালে গেছে, ওখানে অক্সিজেন দেওয়ার পরে উনি একটু ঠিক হয়েছে। কিন্তু ওনার কিছুক্ষণ পরে আবার শ্বাসকষ্ট শুরু হলো। সঙ্গে সঙ্গে ওরা বললো আমরা এখানে রাখতে পারবো না, আপনারা নিয়ে যান। আমি তো কান্নাকাটি করছি। যে এটা হ্যাঁ, কোভিড, ওরা বলেছে কোভিড হয়েছে। তার আগেও আমরা টেস্ট করেছি দুজনেই, কিন্তু তখন আমাদের নেগেটিভই ছিল, হ্যাঁ, হয়নি। তা আমি এখানে ওখানকার টাই আপ দিয়ে অনেক হসপিটাল ছিল, কিন্তু টাই আপে একটা হসপিটাল ওইদিককার আমরা পেলাম না। তাই হায়াত হসপিটাল ছিল না, ফাঁকাই ছিল না, একটাও পাচ্ছিলাম না। তখন হায়াত হসপিটাল, তখন আমি অলরেডি লালগণেশে থাকি, হায়াত হসপিটালে নিয়ে আসতে হলো ওনাকে। হায়াত হসপিটালে যখন আমি নিয়ে আসলাম, তখন তো ওনারা টেস্ট করেই বললো কোভিড হয়েছে। কোভিড হয়ে ওনাকে তৈরি করে আমাকে তো দেখতেই দিল না। আমি সব সময় ওনার পাশেই ছিলাম, নিচেই বসে থাকতাম, ওনার পাশেই ছিলাম, আমাকে দেখতে তুমি যেতে পারতে না। তারপর ওনারা আমাকে বললো যে ভীষণ ভয়ঙ্কর, মানে সেই সময়গুলো মনে পড়লে না আমার আপনাদের চোখ দিয়ে জল ভেসে যায়। তারপরে তো আমারও কোভিড হলো। আমার কোভিড যখন হলো আমি আর ওনাকে দেখতে পারলাম। আমাকে অন্য হসপিটালে, হায়াতে জায়গা ছিল না, তাই আমাকে আর কালাপাহাড় নার্সিংহোমে ভর্তি করলো। সেখান থেকে আমি পজিটিভ ছিলাম। 8 দিন উনি ছিল, 8 দিনের দিন উনি মারা গেলেন। তখন আমাকে ওনাকে দেখতে বলেন, আপনি বের হয়ে গেলে আপনাকে আর দেখতে পারবো না, আপনি পজিটিভ হয়ে আছেন, আপনি গেলে আপনার থেকে আপনার ছেলের হবে। তাই আমি ছেলের দিকে দেখি, ওনাকে আর দেখতে পেলাম না। এটা বড় মর্মান্তিক। দর্শক বন্ধুরা, আমরা জানি যে আমরা কি করে সেই সময়টা পেরিয়েছি, আমরা কত প্রিয়জনদের হারিয়েছি, কত প্রিয় মুখ হারিয়েছি। কিন্তু একই অবস্থায় যখন স্ত্রী সেই রোগে আক্রান্ত এবং স্বামী চলে যাচ্ছেন এবং তিনি হাসপাতালে বসে, তিনিও হয়তো মৃত্যুর সঙ্গে লড়ছেন, অথচ তার প্রিয় মুখটিকে তিনি শেষবারের মতো দেখতে পাচ্ছেন না। এটা অসম্ভব একটা যন্ত্রণার জায়গা দিদি। তুমি এই যন্ত্রণাটুকু পেরিয়ে এসছো, তার জন্য অনেক সাহসের দরকার, এবং তোমার ছেলে হয়তো সেই সাহসটা তোমাকে জুগিয়েছে। তো আমরা আজকে যুদ্ধের কথা বলছি, অনেকটা যুদ্ধ পেরিয়ে আজকে তুমি এখানে, অনেকটা শোক কাটিয়ে ওঠার পরে তুমি জীবনের পথে যখন পা বাড়াচ্ছ, তখনও চলে এসছে অনেক রকমের প্রতিবন্ধকতা। যেহেতু উনি তোমাকে খুব আগলে রাখতেন, তোমার বাইরের জগৎটার, মানে কাজের জগতের সঙ্গে সেরকম পরিচয় ছিল না। তো তোমাকে কি কি ফেস করতে হয়েছে দিদি? তুমি তখন কিভাবে সেটা ট্যাকেল করলে? মানে এই শোকটাই তো অনেক বড়, সেটাই তো নিয়ন্ত্রণে আনতে অনেকটা দিন হয়তো চলে গেছে। শোক কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগেছে। আমি তো এমনও হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে 2 দিন আমি রাস্তার ইয়ের মধ্যে এই গাড়ির নিচে পড়ে যেতেছিলাম। কেন আমি ভাবতেই পারিনি হঠাৎ করে এইভাবে চলে যাবে। উনি তো আমাকে কিছু বলে যায়নি, উনি খালি ভাবতো আমি ওই যে ও অনেক ছোট, ওকে কিছু বলাটা ঠিক না, ও কিছু বুঝবে না, জানবে না। এমনকি প্যান কার্ড সব উনি রাখতেন। এখন কি আমি করছি না? এখন তো আমি সব রাখছি, সব করছি। উনি আমাকে কিছু বলতেন না। তাই ওই যে সময়টা আমাকে করতে খুব কষ্ট হয়েছে। তবে হ্যাঁ, আমার এক ভাই ছিল, পিস্তত ভাই। যেহেতু আমি এই লালগঞ্জে থাকতাম, সবাই বললো ঘরটা ভালো না, তুই এখানে চলে আয়। আমার ভাইরা আমাকে, পিস্তত ভাই আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। আমাকে রাখলো 3-4 মাস ওখানে ওর বাড়িতে। আর আমার দাদারাও খুব হেল্প করলো, আমার বাপের বাড়ি আমাকে খুব হেল্প করেছে। ওখানে রাখলো, ওখানে রেখে ও কী করলো, আর এই প্রদীপ কর্মকার বলে একজন আছে, ওনার বন্ধু, ওই বন্ধু উনি যখন মারা গেছেন তখনই এসে আমার থেকে ব্যাংকের বইটা বলছে, একটা স্টেট, আমি এটাও জানি না কোনখানে পেনশন ঢোকে, বলে একটা স্টেট ব্যাংকের বই আছে, ওটা নিয়ে ওটা আমাকে দাও, আমি তোমার পেনশনটা করে দেবো। উনি আর আমার ভাই দুজনে মিলে আমাকে পেনশনটা করে দিল। ওই পেনশনটা হওয়ার পরে 6 মাস পরে যখন পেনশন হয়ে গেল, মে মাসে, উনি ডিসেম্বরে মারা গেছে, মে মাসে আমার পেনশন হলো। পেনশন হওয়ার পরে তখন তো অনেক বই দেখলাম। আমি ভাবলাম না, আমাকে তো বসে থাকলে হবে না, আমাকে একটু দেখতে হবে। একটা করে বই দেখছি, এখানে 2000, এখানে 5000, এখানে 10,000 টাকা। তো সবাই বললো না, এটা তো এইভাবে হবে না, এটা সব নিজের নামে করতে হবে। তাই আমার এক জনমতের এক বন্ধু ছিল, ও ব্যাংকে চাকরি করতো, ও আমাকে খুব হেল্প করেছে। একটু অ্যাপ্লিকেশনগুলো লিখে দিয়ে, সব তো আর জানবি না কেমন করে করতে হয়। তবে হ্যাঁ, একাই করতে হবে, একাই তখন বেরোচ্ছি। বলছি না, আমাকে কে রোজ রোজ করে দেবে, আমাকে তো বেরোতে লাগবে। জীবন অনেক কিছু শিখিয়ে দেয়, সব অনেক কিছু শিখিয়ে দেয়। আমাকে শিখিয়েছে, সত্যি শিখিয়েছে। তখন আমি বললাম, এটিএম থেকে তো টাকাও তুলতে পারি না। তখন আমি ওই আস্তে আস্তে ওই একদিন সিন্ডিকেট ব্যাংক, একদিন কানাড়া ব্যাংক, এভাবে গিয়ে সব অ্যাপ্লিকেশন জমা দিয়ে, সব তো নিজের নামে করতে হয়েছে না, সব নিজের নামে করে তারপরে আমি আমার ওই টাকাগুলো পেলাম আর কি। তখন আমার ছেলেও আমার সাথে ছিল না, ও তো পড়াশোনা করতো না,
ছোট তো তো ও কি পড়াশোনা বাইরে করতো, বাইরে পড়াশোনা করতো? ব্যাঙ্গালোরে পড়াশোনা করতো। আচ্ছা। হ্যাঁ, যার জন্য আমাকে এই কাজগুলো সব নিজে নিজে এইভাবে করতে হচ্ছে। তবে হ্যাঁ, পেরেছি, সাহস জেগেছে। আমি ভেবেছি পারতেই হবে। পারতেই হবে, আমি বলছি হারলে হবে না। তখন আস্তে আস্তে সাহস হয়ে গেছে। বেরোতে বেরোতে প্রথম তো বেরোতাম না, আস্তে আস্তে বলছি না আমাকে আমার কাজগুলো তো করতে হবে। বেরোতে বেরোতে সব কাজ করতে করতে আমি পেরে গেছি। আমি বলছি সব নারীরাই পারবে, তাকে সময় সব শিখিয়ে দেয়। সত্যি পারে, তাই। সত্যি সময় সব শিখিয়ে একটু দেয়। দর্শক বন্ধুদের কাছে যাচ্ছি। দিদির যন্ত্রণার থেকে দিদি অনেক কিছু শিখেছেন। সেই আগলে থাকা জীবন, সেই কমফোর্টেবল জোনটার থেকে বেরিয়ে উনি যখন সত্যিকারের বাস্তব পৃথিবীটার সঙ্গে মোকাবিলা করলেন, তখন উনি মনে বুঝতে পারলেন যে আসল প্র্যাকটিক্যাল লাইফটা কী। আমরা আসলে এই ভুলটা হয়তো আমরা করি, কখনো একজনের উপরে খুব বেশি ডিপেন্ড করে থাকি, এবং সেটা ভালোবাসার সম্পর্কে খুব সত্যি কথা। কিন্তু আমার মনে হয়, বা এই ধরনের ঘটনাগুলো যখন ঝড়ের মতো আসে, আমরা তো একদম ক্ষতবিক্ষত হয়ে যাই, কাজ করার মতো মানসিকতা, মাথা মন কোনোটাই কাজ করে না। কিন্তু জীবনের শুরুর দিন থেকেই যদি আমরা নিজেদের কাজগুলো একটু কিভাবে করা, কি করে জানা, এই যে জানার আগ্রহটা আমাদের যদি থাকে, তাহলে আমার মনে হয় দর্শক বন্ধুরা আমাদের সেই ঝড়গুলো, যে কোনো ঝড় কারো জীবনে না আসুক, কিন্তু যদি বা ঝড় আসে, হয়তো আমরা তার মোকাবিলা করতে পারবো। আমরা ফিরে যাব আবারও দিদির কাছে। দিদি, এখানে একটু জানতে চাইবো, তুমি সঙ্গীত এত ভালোবাসো, এই সঙ্গীত তোমার এই শোকতপ্ত জীবনকে কোনোভাবে সাহায্য করতে পেরেছে অনেক কিনা? সাহায্য করেছে। আমি যখন আমার হাজব্যান্ড যখন মারা গেল, তখন আমি তো কিছুতেই কোথাও যেতাম না। জনমতের যে সেক্রেটারি, আমি বলবো ওনার নামটা, ত্রিদীপ দাশগুপ্ত, উনি বললো তুমি এইভাবে ঘরে বসে থেকে তোমার জীবনটাকে হেল করো না, তুমি কেন ঘরে বসে আছো, তুমি বের হও, বের হও, তুমি সবার সাথে মেশো, তোমার ভাল লাগবে, দেখবে। এই করে আস্তে আস্তে আমি গেলাম, জনমতে গেলাম, আর অন্য অন্য জায়গাতেও সবাই আমাকে গান গেতে বললো। যখন গেলাম তখন আমাকে খুব খুব আমার খুবই ভালো লাগলো। ওই করে কিন্তু আমি ভুলে থাকলাম অনেকটা। এই করেই আমি শোকটা কাটাতে, এক তো নিজে কাজ করে এটিএম, ব্যাংক, এগুলো অনলাইন পেমেন্ট, সমস্ত এগুলো সব দায়িত্বের শিখেছি। কাজ। ছেলে করেছে, ছেলে শিখিয়েছে, পরিবার বলতে আমার ছেলে আমাকে শিখিয়েছে, প্লাস প্রতিবেশী সবাই আমাকে হেল্প করেছে। সবাই বলেছে না তুমি এইভাবে করবে না, এভাবে করবে না, লাল শাড়ি পরো না, সিঁদুর পরো না, আমার ছেলে বলেছে, কিন্তু বাকি সব করো, সব করো, তুমি বের হও, বের না হলে তুমি পারবে না। তাই তখন আমাকে ওই সেক্রেটারি বলাতে আমি বের হয়েছি। ওইভাবে যেতে যেতেই আমার মনটা একটু হয়েছে, তখন আমি আস্তে আস্তে আমার শোকটা কাটিয়ে উঠতে পেরেছি। তুমি এমনই থাকো, খুব ভালো থাকো, এরকমই হাসি খুশি থাকো, গানে থাকো। দর্শক বন্ধুরা, আমাদের এবারে নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। আমরা ফিরে আসছি আবারও বিরতির পরে। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন রেখা ভট্টাচার্য। আমরা চলে যাচ্ছি সরাসরি আবারও দিদির কাছে। দিদি, বলতেই হচ্ছে তোমার এই সদা হাস্যমুখ, তোমার এই সুন্দর লাল টিপ তোমাকে বড্ড মানায়, খুব সুন্দর লাগে। কিন্তু ধন্যবাদ। সেই সঙ্গে আমি সেটাও জানি যে আড়ালে আবডালে হয়তো তার জন্য তোমাকে অনেক কিছু শুনতে হয়। সেরকম কোনো আলোচনা, পর্যালোচনার তুমি মুখোমুখি হয়েছো কখনো? একদম। অনেকে বলেছে কেন লাল শাড়ি পরি, লাল পরা শাড়ি পরি, কিন্তু যে কোনো একজন, যেমন শুভেন্দু ব্যানার্জি নামই বলছি আমি, উনি আমাকে বলছে না লাল পাড়া শাড়ি পরবি। কে বলেছে তোকে লাল পাড়া শাড়ি পরতে? না, কোন ইয়েতে লেখা আছে যে মেয়েরা, সারদা মাও তো লাল পাড়া শাড়ি পরেছিল, কে বলেছে যে লাল শাড়ি পরতে নেই? আমাকে সবাই বলেছে, সুতোপড়াই বলেছে, কামাখ্যানগরে থাকি, কামাখ্যানগরের মেয়েরাই অনেক বলেছে। আবার কেউ কেউ বলেছে কেন পরি, ও তো বিধবা, ও কেন লাল পাড়া শাড়ি পরে বা লাল শাড়ি পরে? তখন আমি বলেছিলাম, আমাকে যেহেতু শুভেন্দুদা বলেছিল পরতে, তখন আমি বলছি না সারদা মাও তো পরে, আমি পরবো, লাল পাড়া আমার ভালো লাগে, আমি পরি। গান গেতে হলে তো লাল পাড়া পরতেই হবে, তাই গাই। সমালোচনার সম্মুখীন তো, এই যে এত হাসি খুশি থাকি, সবার সাথে মেলামেশা করি সবাইকে, কিন্তু আমি কারো কোনোদিন ক্ষতি চাই না, সবার সঙ্গে মেলামেশা করে থাকি, তার জন্য আমাকে অনেক কথা শুনতেও হয় যে অত স্টাইল করে, এত করে থাকে, কিন্তু আমি এটা কেয়ার করি না, এখন আর এসব কেয়ার করি না। আমার ছেলে বলেছে সিঁদুর না পড়ো, বাকি সব পড়ো, সব কিছু করো, তোমার যেটা ভালো লাগে সেটাই করো।
আসলে সত্যি সমাজে তো অনেক রকমের লোকজন থাকে, যেরকম তুমি ভালোটা পাচ্ছ সেরকম মন্দ লোক, হয়তো মন্দ বলবো না, হয়তো তারা সেভাবে চিন্তা ভাবনাটা নিতে পারছেন না, পাচ্ছেন না। তাই হয়তো তোমাকে সেভাবে দেখতে তাদের কোনো অসুবিধে হচ্ছে। কিন্তু তার থেকেও আমি বলবো যে এতজন সহযোগিতার হাত বাড়িয়ে রয়েছেন, সেটুকুই আমরা মনে রাখি। একদম। আমরা শুধু ভালোটুকু মনে রাখবো। এই যে আমি লাল টিপটা পড়ছি, সেটাও একজন বলেছে বলে আমি লাল টিপটা পড়ছি। তাই? হ্যাঁ। একদম। মানে এই 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 যে ভালো থাকার উপায়গুলো আসলেই আমাদের নিজেদের বের করে নিতে হয়, একদম। এবং জীবনকে আবার নতুন করে আলিঙ্গন আলিঙ্গন করতে হয়। তাহলে বাঁচতে পারবো না, তো কি করে বাঁচবো? সবার তো বাঁচার একটা ইচ্ছে আছে না, কি করে বাঁচবো? এভাবে ঘরে বসে থাকলে, কিছু না করে যদি জীবনের বসে এত থাকি, রং এত রূপ, এত রূপ, সেটা তো আলিঙ্গন করতেই হবে। করতেই তাই হবে। দর্শক বন্ধুদেরও বলছি, জীবনের ধূসর রং হয়তো আমাদের কখনো কখনো তার মোড়কে আমাদের মুড়িয়ে ফেলে, কিন্তু তারপরেও জীবন খুব সুন্দর। এত রং, এত বর্ণ, এত গন্ধ নিয়ে পৃথিবীটা সত্যি কিন্তু বিস্ময়ের জায়গা। তাকে যতদিন বেঁচে আছি আমরা যেন এক্সপ্লোর করতে পারি, তার ভেতরের রং, রূপ, রস সবটুকু নিয়ে যেন বাঁচতে পারি শেষ দিন পর্যন্ত। দিদির কাছে চলে যাচ্ছি, আমাদের সময় একদম শেষের পথে। যেতে যেতে সেই খেলাটা র্যাপিড ফায়ার, চলো তোমার সাথে খেলবো এবারে। তুমি তৈরি? একদম। জানতে চাইবো তোমার প্রিয় রং কি? লাল। তুমি লাল রঙে তোমাকে সত্যি খুব মানায়, এবং তুমি লাল রংটাকে ধন্যবাদ। ধরে রেখো। তোমার প্রিয় ফুল কি? জারবেলা, যে কোনো রঙের। আচ্ছা, তোমার প্রিয় ঋতু? বসন্ত ঋতু। বসন্তে রয়েছি, তোমার মতো একজন হাসি খুশি মানে গান পাগল মানুষ রয়েছে, দুটো লাইন শুনতে চাইবো জীবনের সঙ্গে মিলিয়ে। দে তোরা আমায় নূতন করে দে, নূতন আভরণে। দে তোরা আমায় নূতন করে দে, নূতন আভরণে। খুব ভালো লাগলো দিদি, তুমি নতুনভাবে যে জীবনকে আবার আলিঙ্গন করতে পেরেছো, জীবনকে ভালোবেসে আবার তুমি বেঁচে আছো, সেটাই অনেক বড় কথা। সেটাই 8-10 জনকে নিশ্চয়ই অনুপ্রাণিত করবে। তারপরেও বলবো যে যেতে যেতে তুমি কি বলতে চাও আমাদের দর্শক বন্ধুদের কাছে? এটাই বলবো, জীবনকে আলিঙ্গন করে নিতে হয়, ভালোবাসতে হয়। কাউকে কোনো দিন কোনো আঘাত দিয়ে কথা বলতে নেই, সবাইকে আপন করে নিতে হয়, যতটুকুন পারা যায় জীবনে হাসি খুশি থাকতে হয়। আর ভয় পেতে নেই, নির্ভয়ে থাকতে হয়, ভয় পেতে নেই, যে কোনো পরিস্থিতিতে ভয় পেতে নেই। আর বলবো এটাই যে যেরকম পরিস্থিতি হোক সবাইকে সাহায্য করতে হয় যতটুকুন পারো। ঠিক ঠিক, তুমি খুব ভালো থেকো। আমাদের পুরো টিমের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা তোমার আগামী দিনের জন্য এবং তোমার ছেলের জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এবারে যাবার পালা। যেতে যেতে আমিও আপনাদের কাছে আবার বলবো যে ঋতু তো অনেক রকমেরই হয়, অনেক রকমের ঋতু আমাদের জীবনের চলে আসে। আমরা আমাদের তার জন্য প্রস্তুত থাকতে হবে মোকাবিলার জন্য। সবচাইতে বড় কথা, জীবনকে ভালোবাসতে হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং আনন্দে রাখুন সকলকে। আজকের মতো আসছি, নমস্কার।